আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি প্যাটার্নের পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি, সেটারই আজকে 2.6 পার্ট। চলো ক্লাসটা করি। ওকে, আমরা 2.6 আজকে শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে গলন এবং স্ফুটন। তাহলে প্রথমে আমরা শব্দগুলো বুঝে নিই। তাহলে চলো আমরা যদি আসি গলনে এবং স্ফুটনে। কিসে? গলন এবং স্ফুটন। আমাদের বুঝতে হবে গলনটা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে এবং স্ফুটন হয় তরল পদার্থের ক্ষেত্রে। আমরা ব্যাপারগুলো হচ্ছে লিখে নিব। গলনটা হবে সলিড ম্যাটারের ক্ষেত্রে এবং স্ফুটন হবে লিকুইড ম্যাটারের ক্ষেত্রে। এখন যেটা দেখা যায়, গলনে দেখা যায় কি, যে একটা সলিড ম্যাটার অর্থাৎ একটা কঠিন বস্তু গলে তরলে পরিণত হয়, এবং স্ফুটনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা লিকুইড বা তরল গ্যাসে পরিণত হবে। এখানে কিন্তু অবশ্যই তাপ, চাপ এবং তাপমাত্রা ফ্যাক্ট। তাহলে আমরা আগে দেখি, গলনে সলিড টু লিকুইড হয় এবং স্ফুটনে হয় লিকুইড টু গ্যাস। ওকে, তাহলে যেটা বলছিলাম, যেখানে ফ্যাক্টরগুলো কি কি থাকবে সেটা হচ্ছে চাপ, তাপ এবং আরেকটা হলো তাপমাত্রা। ওকে, তাহলে আমরা হচ্ছে বয়ে আসি। যদি আমরা কি করি, তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াটা হবে গলন। কি হবে? গলন। অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হবে তাপ প্রদানের ফলে। এখন অ্যাকুরেট যে আমাদের কয়ের জন্য আমরা যখন লিখব, তখন আমরা লিখব 1 অ্যাটমসফেরিক চাপে তাপ প্রদানের ফলে। কি প্রদান? তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রা হলো ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। তাহলে কি? গলনাঙ্ক আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা গলনাঙ্কটা পেলাম। এবার আমরা আসি, প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। এখানে কিন্তু বিশুদ্ধ ওয়ার্ডটা আছে, এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার জিনিস না, বিশুদ্ধ কথাটা। অর্থাৎ যদি বস্তুটা বিশুদ্ধ হয়, একদম পিওর হয়, তাহলে আমরা সেটার জন্য একটা স্পেসিফিক কি পাবো? গলনাঙ্ক পাবো, অর্থাৎ মেল্টিং পয়েন্ট পাবো। কি পাবো আমরা? একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট পাবো। কিন্তু যদি বিশুদ্ধ না হয়, যদি অবিশুদ্ধ হয়, তাহলে যদি অবিশুদ্ধ হয়, কি হয়? অবিশুদ্ধ, তার মানে সেখানে একাধিক বস্তুর মিশ্রণ রয়েছে এবং আমরা সেখানে একটা স্পেসিফিক কি পাবো না? গলনাঙ্ক পাবো না। আমরা যা পাবো সেটা হচ্ছে একটা রেঞ্জ বা সীমা পাবো। কি পাবো আমরা? আমরা গলনাঙ্কের জন্য একটা রেঞ্জ বা সীমা পাবো। কথাটা ক্লিয়ার? যেমন এমন আসবে না যে 5 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, আসলো কি 1 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, 1.5 ডিগ্রি সেলসিয়াস, এরকম। ওকে, তাহলে আমরা কিন্তু গলনটা ক্লিয়ার হলাম। এবার আমরা কিসে আসবো? স্ফুটনে। তার আগে একটা উদাহরণ দরকার না গলনের? যেমন আমরা বলতে পারি যে 1 atm চাপে, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপে একটা বরফের গলনাঙ্ক কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। 1 atm চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা এবার আসি স্ফুটনে। তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। কি বলা হয়? স্ফুটন। এখানে কি? লিকুইড টু গ্যাস। ওকে, সংজ্ঞাটা হলো 1 অ্যাটমসফেরিক চাপে বা 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। কি বলবো? ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্কের মতোই ঠিক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে বলা যায় প্রত্যেক বিশুদ্ধ তরল পদার্থের নির্দিষ্ট কি থাকবে? স্ফুটনাঙ্ক থাকবে। ওকে,
কি হবে, প্রত্যেক বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকবে। এবার লাগবে উদাহরণ, যেমন 1 অ্যাটমসফেরিক চাপে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আরেকটা ম্যান্ডেটরি কথা হচ্ছে, স্ফুটন যে আছে প্রক্রিয়াটা, এটার অপোজিট হলো কি, ঘনীভবন। কি, ঘনীভবন। আমরা ব্যাপারটা একটু দেখব। স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম ঘনীভবন। তাহলে প্রক্রিয়াটা কত কত প্রক্রিয়া, একটা আছে স্ফুটন এবং একটা আছে ঘনীভবন। একটা কি, একটা স্ফুটন এবং একটা হলো ঘনীভবন। যদি স্ফুটন এমন হয় যে তরল থেকে কি হবে, গ্যাসে পরিণত হবে, এবং ঘনীভবন যদি তরলের বিপরীত হয়, তাহলে ঘনীভবন নিশ্চিত হবে কি, গ্যাস থেকে তরলে, রাইট? এটাই হবে অ্যান্সার। আচ্ছা, যেটা হবে স্ফুটনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে আমরা দেখব, স্ফুটনের ক্ষেত্রে আমরা তাপটা দিচ্ছিলাম, ঠিক কিনা, কিন্তু যেহেতু ঘনীভবনটা হচ্ছে অপোজিট, তাই স্ফুটনে তাপ দেওয়ার প্রয়োজন হলেও ঘনীভবনে কি করতে হবে, তাপ সরিয়ে নিতে হবে। কি করতে হবে, ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হবে। এই যে সরিয়ে নিচ্ছি, এটাকে কিন্তু বলা হয় তাপ অপসারণ করা। কি করা, তাপ অপসারণ করা। তাহলে আমরা জিনিসটা লিখে নিব, তাপ অপসারণ। কি লিখব, তাপ অপসারণ করা। আর এটাকেই বলে আবার শীতলীকরণ করা। কি করা, শীতলীকরণ করা। তাহলে আমাদের কিন্তু এই পেজটা কমপ্লিট। আমরা কি কি জানলাম, গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এবং কি স্ফুটনের বিপরীত ঘনীভবন। ওকে, আমরা তাহলে এর পরের পেজে যাব। আমাদের এরপরে একটা এক্সপেরিমেন্ট রয়েছে। কি আছে, একটা এক্সপেরিমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করা। কি করা, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করা। আচ্ছা, যখন আমরা আগের পেজে পড়লাম যে দেখা যায় প্রত্যেক বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট একটা গলনাঙ্ক থাকে এবং তরলের ক্ষেত্রে নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। তবে যদি সেটা অবিশুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরা কি পাবো না, নির্দিষ্ট কোনো স্ফুটনাঙ্ক অথবা গলনাঙ্ক পাবো না। আমরা পাবো কি, একটা সীমা বা একটা রেঞ্জ। তাই যদি হয়, তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বের করার মাধ্যমে একটা পদার্থের বিশুদ্ধতা যাচাই করতে পারবো। কি করতে পারবো, বিশুদ্ধতা যাচাই করতে পারবো। তাহলে আমরা ব্যাপারটা লিখে নিব যে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে আমরা বিশুদ্ধতা যাচাই করতে পারবো। কি করতে পারবো, বিশুদ্ধতা যাচাই করতে পারবো। আচ্ছা, এখন আমরা এই এক্সপেরিমেন্টটাতে আসি। এখানে বলা হচ্ছে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। এখন এখানে নিশ্চিত কি করা হবে, একটা সার্টেন পদার্থ আমরা নিব, তারপর সেটার গলনাঙ্ক বের করে দেখব যে আসলে যেটা হওয়ার কথা ছিল আমরা সেটা পাচ্ছি কিনা। যদি আমরা পাই, তার মানে ফর শিওর এটা হচ্ছে বিশুদ্ধ, এবং যদি না পাই, বেশি বা কম হয়, তাহলে আমরা কি বুঝবো যে এখানে ভেজাল বা কি আছে, এটা হচ্ছে অবিশুদ্ধ, কেননা এখানে একাধিক পদার্থের মিশ্রণটা রয়েছে। ওকে, আমরা হচ্ছে এটা দেখব। মেইনলি আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ইউরিয়া সারকে নিয়ে। কাকে নিয়ে, ইউরিয়া সারকে নিয়ে। এখন একটা কথা মাথায় রাখতে হবে যে ইউরিয়া সারের আসলে যদি বিশুদ্ধ কথা বলা হয়, বিশুদ্ধ ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। কত, 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা যদি একদম এই এক্সপেরিমেন্ট করার পরে তাপমাত্রা কত পাই, 133 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একদম বিশুদ্ধ ইউরিয়া। এবং যদি দেখা যায় আমরা এর থেকে বেশি পাচ্ছি বা হচ্ছে কি কম পাচ্ছি, কি পাচ্ছি, বেশি বা কম, তাহলে আমরা যদি পাই কম বা আমরা যদি পাই বেশি, তাহলে আমরা বুঝবো যেটা হচ্ছে বিশুদ্ধ না। এটা কি, এটা হচ্ছে অবিশুদ্ধ। তাহলে আমরা
এই এক্সপেরিমেন্টটা দেখব যে কিভাবে করা যায়। তাহলে আমরা আগে দেখি, একটা এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু নিশ্চিতভাবে অনেক কিছু প্রয়োজন হয়, আমরা কিন্তু জানি। আর যখন আমরা এক্সপেরিমেন্টগুলো করব একটা ল্যাবরেটরিতে, তখন কী করতে হবে, আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে, কিছু কি নির্দেশনা পালন করতে হবে, কিছু ইকুইপমেন্টস কি করতে হবে, নিজের উপর পড়তে হবে। সেগুলো কি, সেগুলো কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসে শিখেছিলাম। কেউ না দেখে থাকলে কি করব, ক্লাসগুলো দেখে নিব। ওকে, তাহলে আমরা হচ্ছে এক্সপেরিমেন্টে চলে আসি। এখানে কি একটা স্ট্যান্ড রয়েছে, এই যে একটা স্ট্যান্ড, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে সুতা আছে, সুতাতে কিন্তু আসলে থার্মোমিটার লাগানো। কি লাগানো? থার্মোমিটার, যাতে আমরা সেই স্পেসিফিক টেম্পারেচারটা বুঝতে পারি যখন এই ইউরিয়াটা কি হবে, গলবে। ওকে, এই যে এখানে ইউরিয়া রাখা রয়েছে, যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট, এবং ইউরিয়া রাখা হয়েছে কিসের উপরে, একটা ওয়াচ গ্লাসের উপর। ব্যাপারটা হচ্ছে একদম এরকম হয় দেখতে, এটাকে ওয়াচ গ্লাস বলা হয়। এটার উপরে কি হবে, ইউরিয়া রাখা হবে। ওকে, এই যে এখানে রয়েছে স্পিরিট ল্যাম্প, এবং এই যে তার জালি, এবং এটা হচ্ছে ত্রিপদী স্ট্যান্ড, তার জালি এবং ত্রিপদী স্ট্যান্ড। তাহলে আমাদের কিন্তু কি কি লাগছে আমরা সেটা দেখে নিলাম। আমরা কি করব, এখানে মেইনলি সব কিছু সেট আপ করার পর আমরা তাপ দিব, তখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে ইউরিয়াটা কি হবে, ইউরিয়া সারটা গলতে শুরু করবে। তখন আমরা থার্মোমিটারের সাহায্যে সেই তাপমাত্রাটাকে দেখে নিব এবং টুকে নিব। তারপর মিলিয়ে দেখব যে আমরা 133 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি নাকি কম পাচ্ছি নাকি বেশি, রাইট? তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের ডিসিশনটা কি হবে, আমরা ফলাফলটা রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তাহলে তোমাদের কাজটা হবে এটা, যে তোমরা সুন্দর মতো করে এখানটা রিডিং দিয়ে নিবা। আচ্ছা, আমরা এরপরে আসি। আচ্ছা, আমরা যে বলছিলাম যে অবিশুদ্ধ হলে এরকম হয় ওরকম হয়, একটা অবিশুদ্ধ পদার্থের যদি কথা বলতে চাই, এটা হবে একটা মোম। কি হবে? মোম। মোম একটা হাইড্রোকার্বন, এখানে কিন্তু অনেক পদার্থের মিশ্রণ রয়েছে। এই জন্য দেখা যায় এর গলনাঙ্কর ক্ষেত্রে আমরা একটা রেঞ্জ পাই। তাহলে আমরা কথাটা মাথায় রাখবো। ওকে, এই যে দেখো এখানে বইয়ে লেখাই আছে, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়। তাহলে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে যদি অবিশুদ্ধ পদার্থের কথা হয় তাহলে গলনাঙ্কটা হবে একটা বিশুদ্ধ পদার্থের কম্প্যারিজনে কম। ওকে, এবং স্ফুটনাঙ্ক হয় বিশুদ্ধ থেকে বেশি। তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু কেসটা পুরোপুরি অপোজিট। কি হবে? অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক একটা বিশুদ্ধ পদার্থের কম্প্যারিজনে বেশি হবে। আচ্ছা, মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। এটা আমরা বারবার করে বলছি যে মিশ্র পদার্থ বা অবিশুদ্ধ পদার্থ বা ভেজাল মিশ্রিত পদার্থের ক্ষেত্রে কি হবে, আমরা নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পাবো না, আমরা পাবো একটা সীমা বা রেঞ্জ। আর এই যে কথা বলা হচ্ছে, একটা মোম যদি গলানো হয় তাহলে তাপমাত্রার পরিসর পাওয়া যাবে মোমের গলনাঙ্ক হিসেবে। পরিসর বলতে সীমা বা রেঞ্জ, এই যে পরিসর বলতে সীমা বা রেঞ্জ। তাহলে আশা করা যায় কি এটা আমরা এক্সপেরিমেন্টে বুঝতে পারলাম। ওকে, আমরা পরে যাই। ওকে, এখানে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, এটা হচ্ছে সালফারের কথা বলা হচ্ছে। এটা সেম, আবারও গলনাঙ্কর পরীক্ষা। দেখবা এখানে সব কিছুই হচ্ছে সেম থাকবে। এক মিনিট দেখাই, এখানে দেখো এক্সপেরিমেন্টটা, এখানে কিন্তু আবারও সব কিছু সেম, শুধু পার্থক্য হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সালফার। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হয় 119 ডিগ্রি সেলসিয়াস। আমরা এক্সপেরিমেন্টটা ঠিক আগের মতোই করব, করে আমরা দেখব যে আমরা কত পাচ্ছি। 119 পাওয়া গেলে আমরা বুঝবো বিশুদ্ধ, আর যদি কম পাওয়া যায়, একটা সীমা পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে না, এটা তো কোনো ভেজাল আছে বা এটা অবিশুদ্ধ। ওকে, আমরা তাহলে এর পরে যাই। এখন এই যে লাস্ট লাইনটা আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তার নির্ণয় করা যায়, যা আমরা ঠিক শুরুর দিকে লিখে নিয়েছিলাম যে এটা হচ্ছে বিশুদ্ধতা যাচাইয়ে সাহায্য করে। আমরা এবার পরের এক্সপেরিমেন্টটা করব। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টে আসি। তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। কার? তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি। অর্থাৎ আমরা তরল পদার্থ থেকে একটা কি করব, গ্যাসে পরিণত করব, ওই টেম্পারেচারটা দেখব যে কত আসে। আচ্ছা, তাহলে আমরা এখানে মেইনলি কাজ করছি কাকে নিয়ে? তরল পদার্থকে নিয়ে।
এবং সেটা হচ্ছে আমরা পানি যদি নিই তাহলে আমরা জানি যে কত হওয়া উচিত, স্ফুটনাঙ্কটা 100 ডিগ্রি সেলসিয়াস। কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা এর পরে যাব। এবং আরেকটা কথা কি, যদি এটা অবিশুদ্ধ হয়, অর্থাৎ এরকম যদি হয়ে থাকে যে পানিতে কোনো ধরনের তেল বা কোনো রং বা অন্য কোনো পদার্থ মিশ্রিত আছে, সেক্ষেত্রে কী হবে, আমরা প্রপার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস পাবো না, আমরা কি পাবো, তার থেকে বেশি একটা সীমা পাবো। ওকে, আমরা তাহলে এরপরে যাই। ওকে, যেখানে লেখা আছে কথাটা, পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যদি যোগ করা হয় তাহলে আমরা স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবো না, আমরা অন্য কোনো তাপমাত্রায় পাবো। অর্থাৎ স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ এটা নির্ণয় করা যায়। ওই একই কথা আবার আমরা পাচ্ছি, যেটা আমরা কিন্তু জানি। এই যে দেখো, এখানে কি পানির স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি নিয়ে এক্সপেরিমেন্টে চিত্র দেওয়া আছে, যেটা আমাদের খেয়াল করতে হবে। ওকে, এবার আমাদের পরবর্তী পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে কি, এখানে দেখতে হবে এক্সপেরিমেন্ট নাম্বার 6। আমরা একটু দেখবো এক্সপেরিমেন্ট আসলে কিসের এক্সপেরিমেন্ট। এটা আসলে মেইনলি এখানে কয়েক টুকরা বরফ নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? কয়েক টুকরা বরফ। তারপর এটা কি করা হচ্ছে, সেটাতে আমরা তাপ দিব, এবং তাপ প্রদান করলে আসলে কি হওয়া উচিত, তাপমাত্রা বাড়বে এবং পদার্থের অবস্থা পরিবর্তন হবে, এটাই হওয়ার কথা। আমরা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করব, তারপর দেখব যে আসলে কি হয়। আমরা নিচে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমাদের ছবিটা চলে আসলো। আচ্ছা, এইখানে মেইনলি কি ব্যাপারটা, যে আমরা বরফে যে তাপ দিচ্ছি এটার মেইনলি লেখচিত্র। এটার কি? লেখচিত্র। এই লেখচিত্র থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, দেখা যায় একটা সিকিউ এর কি হবে, উদ্দীপকে এরকম চিত্র দিয়ে বলে যেটা ব্যাখ্যা করতে, আরও কিছু। ওকে, এখন আমরা এখানে বুঝবো, এখানে দেখা যাচ্ছে কি, আমরা একটু খেয়াল করি যে এখানে দেখা যাচ্ছে এই দিকে তাপমাত্রা রয়েছে ওয়াই অক্ষে, এবং এক্স অক্ষে কি আছে, সময় রয়েছে। জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে কোন অক্ষে কি রয়েছে। আচ্ছা, সময় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে -40, -20, তারপর 0, তারপর 20, 40, 60, অর্থাৎ কম থেকে বাড়ছে এবং এখানে সময়টা যাচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমে পাচ্ছি এখানে -40 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছিল, এটা বরফ ছিল। কি ছিল? বরফ ছিল। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, তখন সেটা কত হলো, -20 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে কি হলো দেখো, -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে -20 ডিগ্রি সেলসিয়াসের বরফে হলো। আচ্ছা, তারপরে এখানেও কিন্তু সে বরফই আছে। তারপর আসলো 0 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, অর্থাৎ এখনও কিন্তু তার কোনো অবস্থা পরিবর্তন হয়নি, সে বরফই আছে। এখন এইখানে একটা ব্যাপার রয়েছে, সেটা কি আমরা একটু খেয়াল করি। এখানে একটা রেখা রয়েছে, একটা রেখা। এই রেখাটাকে কি বলা হবে, গলনাঙ্ক রেখা। কি বলা হবে, গলনাঙ্ক রেখা। আমরা একটু জিনিসটা লিখে নিব, এ বি রেখা হবে আমাদের গলনাঙ্ক রেখা। এরকম কেন সেটা আমরা এখন বিস্তারিত বলবো। ব্যাপারটা হচ্ছে এ পয়েন্ট যেটা, সেখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ রয়েছে। কি রয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ এ পয়েন্টে। তবে যখন সেটাকে আরও তাপ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বি পয়েন্টে গেল, তবে সেখানেও এটা 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। তবে এখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে কি, এখন সেটা বরফ থেকে পানিতে পরিণত হবে। তাহলে আমরা এ পয়েন্টে যেটা পাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এবং বি পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হচ্ছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এমন, অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না কেন? এখানে আসলে সুপ্ত তাপ কাজ করছে। কে কাজ করছে? এখানে আমাদের সুপ্ত তাপ কাজ করছে। আমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে যে সুপ্ত তাপ কাজ করছে। সুপ্ত তাপ কাজ করলে দেখা যায় কি, যে অবস্থার পরিবর্তনের জন্য এই যে তাপমাত্রা ব্যবহার করা হয়, তাপটা যে প্রয়োগ করা হচ্ছে, এটা কি হচ্ছে, অবস্থা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়ে যায়, তবে তাপমাত্রা আর রেইজ করে না, অর্থাৎ তাপমাত্রা আর বৃদ্ধি পায় না। এজন্য
এখানে অবস্থার পরিবর্তন হলো, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। পরবর্তী দেখা যায় বি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আস্তে আস্তে 20 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে থাকছে। পরবর্তীতে যখন আবার সি পয়েন্টে আসছে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেল। এখানে আমরা কি পাচ্ছি? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি পাচ্ছি। আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? পানি বাষ্পে পরিণত হয়। এখন এই যে একটা সিডি রেখা রয়েছে, কি আছে? আমরা সিডি রেখা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক রেখা, ঠিক এটার মতো। তাহলে আমরা আবারও লিখে নিব যে এটা হলো আমাদের স্ফুটনাঙ্ক রেখা। তাহলে এটা কেমন রেখা? স্ফুটনাঙ্ক রেখা। ওকে, এখন এই যে এটা কথাটা বলা হলো এরকম কেন? দেখা যাচ্ছে সি পয়েন্টে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি আর ডি পয়েন্টে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে। এখানে আমরা পাবো বাষ্প। এখন এই কিন্তু টেম্পারেচার কিন্তু আমাদের 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। অর্থাৎ এখানেও কি হচ্ছে? সুপ্ততাপ কাজ করছে, এখানে তাপমাত্রা বাড়ছে না, বাট অবস্থার পরিবর্তন হচ্ছে। কি কাজ করছে? সুপ্ততাপ। আর এটাকে কি বলা হচ্ছে? স্ফুটনাঙ্ক রেখা। এবং এবি রেখাকে বলা হচ্ছে কি? গলনাঙ্ক রেখা। কথাটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে সুপ্ততাপ আসলে কি হয়? অবস্থার পরিবর্তনকে কাজে লাগাচ্ছে সুপ্ততাপটা, এজন্য আমাদের তাপমাত্রাটা আর বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা কিন্তু পরবর্তীতে পাবো যে ডি থেকে পরবর্তীতে আবার 100 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে দেখা যাবে 140 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল। এখানে কিন্তু পুরোটা গ্রাফ কি? বরফে তাপ প্রদানের যে গ্রাফ সেটা। তাহলে আশা করা যায় কি যে আমরা এই গ্রাফটা বুঝতে পারলাম। তাহলে আমাদের হচ্ছে আজকে মেইনলি কী কী পড়া হলো? আমরা যদি হচ্ছে একটু কল্পনা করি, আমরা এই যেখানে লেখাগুলো আছে এগুলো বাসায় পড়ে নিব। আমি যা বললাম মুখে তাই এখানে মেইনলি আলোচনা করা আছে, তাই আমরা এটা রিক্যাপ করব না। ওকে, আবার আমাদের এখানে আরেকটা গ্রাফ রয়েছে যেটা হচ্ছে একদম আগেরটার মতোই, জাস্ট পার্থক্যটা হচ্ছে কি? এটা হচ্ছে অপোজিট। কি এটা? এটা আসলে জলীয় বাষ্পকে শীতলীকরণ করার লেখচিত্র। কি করার? শীতলীকরণ। শীতলীকরণ মানে কি? তাপ অপসারণ করে নেওয়া। অর্থাৎ তখন আমরা যে গ্রাফটা করেছিলাম সেখানে এমন ছিল যে আমরা বরফকে তাপ দিলাম, পেলাম তরল পানি, তারপর পেলাম আমরা বাষ্প। এখানে কিন্তু তাপ দেওয়া হয়েছিল, বাট শীতলীকরণের ক্ষেত্রে হবে একদম অপোজিট। আমরা বাষ্প নিব, কি করব? তাপ অপসারণ করব, তরল পাবো, আবার তাপ অপসারণ করবো, তারপর কি পাবো? সলিড পাবো। ওকে, এটাকে বলে জলীয় বাষ্পকে শীতলীকরণ পদ্ধতি। এটা হচ্ছে একদম আগেরটার উল্টো প্রক্রিয়া, আর কোনো পার্থক্যই এখানে নেই। ওকে, তারপর আমরা আসি এখানে যেটুকু আছে আমরা কি করব? আমরা সুন্দর মতো একটা রিডিং নিয়ে নিব যেখানে আসলে কি কি লেখা আছে, তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম কি? গলন, স্ফুটন, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তারপর আমরা জানলাম ঘনীভবন কি, শীতলীকরণ কি, আমরা কিছু গ্রাফ দেখলাম, তারপর কি দেখলাম? কিছু এক্সপেরিমেন্ট দেখলাম। আমরা এটাও জানলাম যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বের করার মাধ্যমে আমরা কী করতে পারবো? আমরা সেই বস্তুর বিশুদ্ধতা যাচাই করতে পারবো। তাহলে আশা করা যায় আমরা এই ক্লাসটা বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।